কমিউনিটিটা ডে বাই ডে বাড়ে তো ওইটা তখন এখন ওরা জানে যে ঈদ মানে আমরা বাইরে নামাজ পড়বো। যেমন আগে আমরা শুক্রবারে অনেক সময় পাঞ্জাবি পরে বা স্যান্ডেল পরে মসজিদে যাতে একটু রাস্তাঘাটে লজ্জা পেতাম। পর্তুগালে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে লিগেল হওয়াটা খুবই খুবই ইজি। তো পাসপোর্ট দেওয়ার পরে তো আপনি মোটামুটি ওয়ার্ল্ডটা আপনার হাতের মুঠোর ভিতরে পেলে বোঝা যায় আসলে এটা কী পেয়েছি। একই দলের নেতা কর্মীদের মধ্যে অনেক বিভেদ দ্বন্দ্ব থাকে। দেশকে ভালোবাসার থেকে দেশকে ফিল করার থেকে আমরা এইগুলো করি। আসলে আমাদের যখন মানে পার্সোনাল বেনিফিট তো কিছুই নাই, বরং তো অর্থনৈতিকভাবে আমরা নিজের সব পকেটের পয়সা দিয়েই করি। স্বপ্নের টানে সংগ্রামের পথে অনেকেই পাড়ি জমান প্রবাসের। কেউ হারিয়ে যান ভিড়ে, কেউ হয়ে ওঠেন কমিউনিটির কণ্ঠস্বর। আজকের প্রবাসের গল্পে এমন একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি মাত্র 21 বছর বয়সে পাড়ি জমান ইউরোপে, এরপর হয়েছেন পর্তুগালের নাগরিক, ফ্রান্সে থেকেছেন, সুইজারল্যান্ডে থেকেছেন, বর্তমানে ব্যবসা করছেন যুক্তরাজ্যে। তিনি সামাজিক এবং রাজনীতির সাথেও তিনি জড়িত রয়েছেন। বলছিলাম জহুরুল ইসলাম মিলনের কথা। তিনি বর্তমানে যুক্তরাজ্য বিএনপির সদস্য এবং সাংগঠনিক সমন্বয়ক হিসেবে ইউরোপ জাতীয়তাবাদী কৃষক দলের দায়িত্ব পালন করছেন। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আশিক তমাল। জনাব জহুরুল ইসলাম মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসের গল্পে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কবে দেশে এসেছেন? আমি দেশে আসছি জানুয়ারি 12 তারিখে। এবার দেশে আসার কারণ কি ছিল? এবার দেশে আসার কারণ ছিল আমাদের বর্তমান চেয়ারপারসন তারা যে আমাদের আহ্বান জানিয়েছে যাদের সম্ভব তারা যেন দেশে যে নির্বাচনে মানে সহযোগিতা করি। আর যেহেতু আমি রাজনীতির সঙ্গে জড়িত, আমি নির্বাচনের প্রচারণা করার জন্যই আমি দেশে আসছি। আচ্ছা, যাই হোক, নির্বাচন হয়ে গেল, সরকার গঠন হচ্ছে। আমরা রাজনীতির আলাপে পরে যাব। আমরা একটু ফিরে যেতে চাই সেই 1990 সালে। আপনার বয়স তখন 21 বছর। তখন আপনি সুইজারল্যান্ডে পাড়ি জমান। ওই সময়ে কেন মনে হলো আপনাকে সুইজারল্যান্ড যেতে হবে দেশ ছেড়ে? আসলে আমি 1987 সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলাম। আমি ওই সময় জেলা ছাত্রদলের আমি দপ্তর সম্পাদক ছিলাম। সম্মত কারণে আমরা তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করতাম। তা আন্দোলনের কারণে আমাদের বিভিন্ন একটা মামলা হয়ে যায়, যেগুলো হয়তো আমার পরিবার থেকে মানে অ্যাকসেপ্ট করতেছিল না। মনে করছিল রাজনীতি করে আমি বুকে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি। মনে হচ্ছিল যে দেশে বাইরে গেলে হয়তো ভালো কিছু করব। এই জন্য আমার কাজিনরা ছিল আমেরিকারই প্ল্যান ছিল। তবে হঠাৎ করে আমার এক কাজিনের ফ্রেন্ডের মাধ্যমে আমি চলে যাই, সাথে ওনার মাধ্যমে ওনার সঙ্গে চলে যাই সুইজারল্যান্ডে। তখন সুইজারল্যান্ড যাওয়া কতটা সহজ ছিল? খুব বেশি সহজ ছিল না, তবে ভিসাটা এতগুলো বেশি কঠিন ছিল না। এখন যেরকম অনেক কিছু চাই এতটা কঠিন ছিল না। আমরা মোটামুটি সহজেই একটু হেল্প নিয়ে কাউকে মানে তৃতীয় পক্ষের হেল্প নিয়ে আমরা ভিসা পেয়েছিলাম। আপনি তো মাত্র 1 বছর তখন সুইজারল্যান্ডে ছিলেন, এরপরে চলে যান আবার ফ্রান্সে। আমি সুইজারল্যান্ডে গিয়ে ওই সময় তো আসলে মানে আমি এমনভাবে গেছি যে আমি যে সুইজারল্যান্ডে গিয়ে কাউকে কোনো অ্যাড্রেস নিয়ে যাব, আমার কাছে কোনো অ্যাড্রেস ছিল না কোথায় যা উঠবো। কারণ আমার বাড়ি পাবনাতে, আসলে নর্থ বেঙ্গলের লোক ওই সময় ইউরোপে ওইভাবে থাকে না, থাকলে সুইজারল্যান্ডে আমার জানা মতো ছিল না। যাকে নিয়েও যাওয়ার পরে আমি আমার প্রবাসী বাঙালি ভাইয়ের কারণ সহযোগিতা পেয়েছি। আমি সুইজারল্যান্ডে ছিলাম। পরে ওইখানে থাকার পরে আমি থাকতে পারতাম আর কিছুদিন। পরে বুঝলাম যে এখানে আসলে মানে ইউরোপে যাওয়ার পর বুঝতে পারলাম যে ইউরোপে থাকতে হলে একটা পেপার দরকার, যে পেপারটা হয়তো ফ্রান্সে বা অন্য কোনো দেশে একটু ইজি। যে জন্য আমি সুইজারল্যান্ড লিভ করে আমি ফ্রান্সে চলে আসছিলাম। ওই 1 বছর সুইজারল্যান্ডে কি করেছিলেন? এক বছর অ্যাকচুয়ালি আমি তেমন কিছুই করি নাই আসলে। সুইজারল্যান্ডে 9 মাসের মতো ছিলাম। 9-10 খরচ বহন করতেন কিভাবে? ওটা পলিটিক্যাল অ্যাজেম্বলি করলে ওরা দেয় আর কি, মানে পকেট মানি দেয়। আর আমার কাছে টাকা ছিল, আচ্ছা, দেশ থেকে টাকা নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওটা সময় ওরা পকেট মানি দেয় এবং থাকা খাওয়া সব ফ্রি থাকে। আমি আসলে সময় পলিটিক্যাল অ্যাজেম্বলি নিয়েছিলাম। আচ্ছা, ফ্রান্সেও তো বেশি দিন থাকলেন না? ফ্রান্সে অলমোস্ট 2 বছর। ফ্রান্সে যখন যেহেতু আমি বিএনপি রাজনীতি করলাম, পার্সোনালিটি মানে বিএনপি ক্ষমতা আসলো, যে কারণে আমার রাজনৈতিক আশ্রয়টা ইজি ছিল না। যেহেতু আমি তখন বিএনপির আমার যে প্রবলেমগুলো ছিল, রিয়েল প্রবলেমগুলো আমি আর শো করতে পারলাম না। অতএব আমি ফ্রান্সে চেষ্টা করে ব্যর্থ হই। পরে এক সময় যেভাবে থাকতে থাকতে কোনো না কোনো দেশ ইউরোপে কাগজ দেয়। আমরা হয়তো আশা করছিলাম পর্তুগালে বলে ইতালিতে কাগজ দেবে, পরে ইতালিতে না, পরে পর্তুগালে কাগজ দিল। তবে পর্তুগালের সময় অনেকে যেতে যাচ্ছিল না, পর্তুগাল সম্বন্ধে আমাদের আইডিয়া কম ছিল, একটু গরিব দেশ ছিল। তারপরে আমার 93 সালে গেলেন পর্তুগালে? হ্যাঁ, 93 সালের ফেব্রুয়ারিতে পর্তুগালে। মানে পর্তুগালে কেন, মানে কিভাবে গেলেন সেই গল্পটা? পর্তুগালে আমার এক সিনিয়র ফ্রেন্ড ছিল,
ওনার এক ফ্রেন্ড ছিল পর্তুগালে, উনি বলতে আসো, তুমি কে যেতে যাচ্ছিল না। পরে আমি বললাম ঠিক আছে চলেন, আপনার সামনে যাবো। আমার সাথে যাওয়ার জন্য আমরা কয়েকজন গিয়েছিলাম আর কি। তো এই সময় খুব কম সংখ্যক লোক পর্তুগালে গেছে 93-তে আমার, কারণ ওই সময় আমার এমবিসিতে আমার মনে আছে, আমার এমবিসিতে আমার রেজিস্ট্রেশন ছিল 120, তার মানে আমরা প্রায় 100 কাছাকাছি লোক ওই সময় ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা আচ্ছা, পর্তুগালে ছিলেন 15 বছর। এই 15 বছরে তো আপনি বাঙালি কমিউনিটির সাথে জড়িত ছিলেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, এই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, পর্তুগালে প্রথমে গিয়ে ওয়েট করছিলাম যে পেপার হলে করবো, মানে কাজ শুরু করব। তবে একটু লেট হওয়ার কারণে আমি কাজ শুরু করেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করার পরে যখন কাগজ হওয়ার আগে আমরা ওইখানে আবার একটু ব্যবসা বাণিজ্য সুবিধা আছে, তো আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি। ওখানে কিসের ব্যবসা শুরু করলেন? আমি এবং আমার পার্টনার আছে, আমরা দুজন পর্তুগালের প্রথম ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশি ভিতরে বাংলাদেশে পর্তুগালের প্রথম ব্যবসায়ী। আচ্ছা, কিসের ব্যবসা শুরু করলেন? ওইখানে একটা মানে দোকান নিয়েছিলাম, ওইখানে জায়গার নাম ছিল ফেরা পপুলার দ্য লিসবোয়া, ওই জায়গার নাম লিসবন সেন্টারে। আসলে ওইটা একটা ওয়ান্ডারল্যান্ডের মতন, ওইখানে 7-8 মাসের মধ্যে, মার্চ থেকে অক্টোবর মধ্যে খোলা থাকে। খুব মানে খুব ভালো মানে বিজনেস হতো। তো আমরা প্রথমে যখন শুরু করি, আমাদের যে টার্গেটটা ছিল আর কি, মজার কাজ ছিল, এবছরটা আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসলে আমরা হ্যাপি। কিন্তু পর্তুগালের ব্যবসায় অবস্থা তখন এত ভালো ছিল, ইকোনমি অবস্থা তখন গ্রো আপ হচ্ছিল কেবল, যে ওরা শ্যাংগ্যাংয়ে ঢুকছে এইসব নিয়ে। তো আমাদের মানে প্রফিট ওঠার পর আমরা হিউজ পরিমাণ লাভ করি। তখন থেকে আমাদের দেখা দেখি আমাদের যারা বন্ধুবান্ধব ছিল তারা আস্তে আস্তে পর্তুগালে ইনভেস্টমেন্ট শুরু করলো। ভাষার তো একটা বিষয় থাকে, ভাষা এবং যে বৈধতা চ্যালেঞ্জ, তখন কিভাবে আপনারা মোকাবিলা করেছিলেন? ভাষা একটা চ্যালেঞ্জ আছে। আমি প্রথমে সুইজারল্যান্ডে গিয়ে জার্মান শিখছিলাম কদিন, পরে আবার ফ্রান্সে এসে কিছু শেখার চেষ্টা করছি ফ্রান্স। তো ওইভাবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা আমার মানে আসে নাই, এখন হয়তো মোটামুটি বলতে পারি, কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে কেন যেন আমার খুব বেশি টাইম লাগে নাই। আচ্ছা, এরপরে কি করলেন ওখানে? এরপরে ব্যবসা দিন দিন বাড়তে থাকলো। মানে 15 বছর তো আমি ব্যবসায় সবসময় করলেন। ব্যবসা করেছি। আচ্ছা আচ্ছা, আপনি পর্তুগালে থেকেছেন, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, এবং আপনি তার প্রতিবেশী ছিলেন। এই এত বছরে তার সাথে আপনার কখনো দেখা হয়েছে? না, আসলে আমার প্রতিবেশী আমি যে আইল্যান্ডে থাকতাম একসময়, তার পাশের আইল্যান্ডে ওর সঙ্গে আমি ওর খেলা দেখেছি আমি, বা এই সময় থেকে অনূর্ধ্ব-19 যে খেলা দেখে ওই সময় দেখেছি ওকে, কিন্তু তখন সেই স্টার ছিল না। আচ্ছা আচ্ছা, কিন্তু স্টার হওয়ার পরে দেখা হয়নি? না, দেখা হয়নি। আচ্ছা, এরপর আপনি পর্তুগাল থেকে আবার চলে আসলেন সুইজারল্যান্ডে। পর্তুগাল থেকে সুইজারল্যান্ডে আসার আসলে খুব সহজ ছিল না এবং খুব ভালোবাসা ছিল না, কষ্টের ছিল কিছুটা। মানে কেন আবার মনে হলো? আপনি তো ভালোই ব্যবসা করছিলেন না, ওই পর্তুগালে। আমাদের যে 2007-এ যে ইকোনমি যে দশটা নামলো, ক্রাইসিস নামলো, ওই নামাতে পর্তুগালে ভালোভাবে অ্যাভয়েড করছে। ওই সময় আমার হিউজ ব্যবসা, আমার 4-5টা দোকান আছে বড় বড়, একটা রেস্টুরেন্ট আছে 100 সিটের পর্তুগালে। হ্যাঁ। প্রথমে তো রেস্টুরেন্ট দিয়ে শুরু করলেন, এরপরে আবার কি কি ব্যবসা শুরু করলেন? না, প্রথমে দোকান শুরু করছিলাম, দোকান, তারপরে দোকান, কিন্তু মাঝে আমি রেস্টুরেন্ট দিয়েছিলাম। এটা কিসের দোকান ছিল? এগুলো ভ্যারাইটিস আইটেম, আমার বিশেষ করে ফ্যাশন, মানে পোশাক হাউসের পাশে অন্যান্য আইটেমে থাকতো। আমার দোকানগুলো অনেক হিউজ বড় বড় থাকতো, 100 স্কোয়ার মিটার বড় বড় দোকান ছিল, 4-5 জন কর্মচারী থাকতো। বাংলাদেশি পোশাক কি নিয়েছেন? না, আমরা এসব পর্তুগালে বাংলাদেশি পোশাক আর বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, ওখানে কোন দেশের পোশাক বিক্রি হয়? পর্তুগালে ইউরোপিয়ান ফ্যাশন বুটিক আর কি, বুটিক সব, পাশাপাশি অর্নামেন্ট বা অন্যান্য আইটেম থাকতো আমাদের। আচ্ছা আচ্ছা, সাইড আইটেম থাকতো, কিছু পার্টস এবং থাকতো, বড় বড় দোকান ছিল। ভালো ব্যবসা ছিল আমাদের, কিন্তু ওই 2006 থেকে একটু ডাউন হওয়া শুরু করলো। 7-8-এ খুব খারাপ অবস্থা, তখন আমি 2008-এ আমি মোটামুটি চলে গেলাম সুইজারল্যান্ডে, যেহেতু আমার সুইজারল্যান্ডের প্রতি একটা ভালোবাসা ছিল, প্রথম কান্ট্রি, ওই জন্য তখন আমি চলে যাই। আপনি তো ওখানেও দীর্ঘ সময় ছিলেন সুইজারল্যান্ডে, সেখানে কি শুরু করলেন? হ্যাঁ, ওখানে আমি ব্যবসা করেছি। ওখানের ব্যবসা কি ছিল? ওখানে আমার এই বুটিকের ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মচারী, তারা কি বাংলাদেশি ছিল নাকি বিভিন্ন দেশের? বেশিরভাগই পর্তুগিজ ছিল, কিছু ছিল বাঙালি এবং পাকিস্তানি। আচ্ছা আচ্ছা, সুইজারল্যান্ড এবং ফ্রান্সে আপনার দীর্ঘ সময় বসবাস যে করলেন, এই যে বাংলাদেশি একজন নাগরিক হিসেবে সেখানে বসবাস শুরু করলেন, ওই সব দেশের নাগরিকরা আসলে বাঙালিদের কিভাবে গ্রহণ করে? আচ্ছা, এখানে আমি আসলে সুইজারল্যান্ডে যখন ফ্রান্সে, তখন আমি পলিটিক্যাল একাডেমি ছিলাম। ফ্রান্সে আমি জাস্ট নর্মাল জব করেছি, দোকানে জব করেছি, তারপরে রেস্টুরেন্টে জব করেছি। তারপরে
পরে যখন স্টুডেন্ট ব্যাক করলাম তখন নর্মালি আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম, কিন্তু কিছুদিন আমি হোটেল বেসে জব করেছিলাম আমার জাস্ট পেপারটাকে পাস করার জন্য। তখন আমি 2007-এ আমি পর্তুগিজ পাসপোর্ট ওন করি, তারপরে আমার জন্য ইজি ছিল, আমি অ্যাজ এ পর্তুগিজ ওয়ার্কার হিসাবে আমি সুইজারল্যান্ড ঢুকি, তারপরে আমি ব্যবসাটাকে মুভ করি। আপনি তো পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগালের সেক্রেটারি ছিলেন। এই বাঙালি কমিউনিটিকে একত্রিত করা বা যা কোথায় কোথায় বাঙালি রয়েছে এই যে খুঁজে খুঁজে বের করা, তখন তো যোগাযোগ ব্যবস্থাকে অতটা আধুনিক ছিল ওই পর্তুগালে না, তখন তো বর্ডার ছিল। আসাটা পর্তুগালে যেমন আমি ফ্রান্স থেকে গেছিলাম, আমি ফ্রান্স থেকে স্পেনের বর্ডার পার হয়ে স্পেন থেকে আবার পর্তুগালের বর্ডার, দুইটা বর্ডার পার হয়ে যেতে হয়েছে। আমরা কোনো দালালকে বসাতে নেই, আমাদের কিছু রুট ছিল আমরা যেগুলো ব্যবহার করতাম। আসলে ওই সময় বর্ডারগুলো এখানে ওরকম করা করি না, যে জন্য আমরা কাজগুলো করতে পেরেছি। ব্যাপারটা ছিল এরকম, আমরা এই বর্ডারের কাছাকাছি স্টেশনে নামতাম, ওইখান থেকে ট্যাক্সি নিতাম বর্ডারের কাছাকাছি, যা পরে ট্যাক্সির মাধ্যমে বা হেঁটেও অনেক সময় হেঁটে আমরা পার হয়ে আবার অন্য জায়গায় যেতাম আর এরকম আমাদের একটা পলিসি ছিল। না, সেটা আমি প্রশ্নটা ছিল যে আপনি তো বাঙালি কমিউনিটি গড়ে তোলেন সেখানে, বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন শহরে যেসব বাঙালি ছিল তাদের নিয়ে যে কমিউনিটিটা গড়ে তুললেন, এটা কতটা সহজ ছিল? এইটা প্রথমত আমি যখন বাংলাদেশ কমিউনিটি পর্তুগিজ সেক্রেটারি ছিলাম অতটা সহজ ছিল না, তখন পর্তুগিজের লোকের সংখ্যা কম ছিল, আর যারা যেত বেশিরভাগই আমাদের সঙ্গে যোগাযোগ করে যেত। তো ওই সময় আমরা কয়েকটা শহরের লোক থাকতাম, যেমন লিসবন, পোর্তুন, আলগার্ভ। এই জন্য আমাদের মানে খুবভাবে এখন যেমন বিস্তারিত প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এতটা সহজ ছিল না, আমাদের সাথে সবার একটা যোগাযোগ ছিল। আর বিশেষ করে একটা সময় মানে আমার যে বাসাটা হচ্ছে বাসা কম ছিল, আমাদের সবার তো একটা পার্মানেন্ট অ্যাড্রেস লাগে। দেখা যায় যে আমার বাসা আমরা থাকি 4 জন 5 জন, আমাদের বাসার অ্যাড্রেস 40-50 জন ইউজ করছে। এভাবে আমরা বিভিন্ন হেল্প করছি। আর আমরা ওই সময় আসলে আমরা 2000 সালে আগে যারা আমরা প্রবাসী গেছি, আমরা অনেকটা বেশি হেল্পফুল ছিলাম, মানে প্রফেশনাল চাইতে হেল্পফুল ছিলাম বেশি, যে জন্য এখনও রাস্তাঘাটে লোকজন দেখে বলে ভাই আপনাকে আমি চিনছি, আপনার বাসায় ছিলাম, হঠাৎ আমার মনে নাই। আমার মাধ্যমে আমি মনে করি মোর দেন 1000 লোকের মানে পেপার হয়েছে পর্তুগালে, পূর্ণাঙ্গভাবে আমার সহযোগিতা আছে। এটা ফ্রি অফ কস্ট কিনা, এখন যে কোনো কিছু করতেই মানে একটু পয়সা বা একটা অ্যামাউন্ট দিতে হয় আর কি। এখন সবাই প্রফেশনালি কাজ করে, ওই সময় আমরা ফ্রেন্ডলি কাজ করতাম, এখন অনেক আছে ফ্রেন্ডলি কাজ করে, সব রকমই আছে, কারণ এখন তো অনেক হিউজ লোক হয়ে গেছে। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সমস্যাগুলো কী কী? প্রবাসে বাংলাদেশের সমস্যা নানাবিধ। তবে এখন আমরা অনেকটা উঠছি। যেমন প্রথমত আমাদের ছিল যে আমাদের নামাজ পড়ার জায়গায় এনা পরিমাণ ছিল না, বিশেষ করে পর্তুগালের কথা আমি বলছি বা সুইজারল্যান্ডের কথা বলছি। ইংল্যান্ড ব্যাপারটা আলাদা। তারপরে আমাদের বাংলা শেখার জায়গা ছিল না। আমরা বাংলাদেশে যে তারপরে ঈদ বা অন্য যে বাঙালি কালচারের প্রোগ্রামগুলো ছিল, এগুলো খুব সহজ ছিল না করা। আস্তে আস্তে করতে করতে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা এখন ওইভাবে করতেছি, মানে এই প্রোগ্রামগুলো করতে পারতেছি, আমাদের কালচারটাকে আমাদের নিউ প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সবচেয়ে বড় প্রশ্ন মধ্যে আমাদের কালচারটাকে, আমাদের ভাষাটাকে, আমাদের কৃষ্টিটাকে নিউ প্রজন্মের কাছে তুলে ধরার, ওদেরকে শেখানো, ওদেরকে বোঝানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটাই মনে করি। আপনারা যখন বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলেন, এই বাংলাদেশি সংস্কৃতি বিভিন্ন দিবস উদযাপনগুলোকে আপনারা পালন করেছেন? ওইগুলো আমাদের কমিউনিটির যারা আমরা কাজ করি, কমিউনিটিতে কাজ করি এবং রাজনৈতিক কাজে আমাদের ওইগুলোই প্রায়োরিটি থাকে, যে আমরা আমাদের দেশের জাতীয় দিবসগুলো, দেশের কালচারগুলো, দেশের কৃষ্টিগুলো, আমাদের দেশের ভাষাগুলো যেন আমাদের ছেলেমেয়েরা শেখে। বিশেষ করে আমরা বেশিরভাগ মুসলমান, কারণ যারা দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, তাদের ছেলেমেয়ের জন্ম হচ্ছে ওখানে, তারা তো আসলে বাংলাদেশেও অনেক সময় আসা হয় না। বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতি যা আছে, উৎসবগুলো সম্পর্কে তো তাদের ধারণা থাকেও না। ধারণা আছে, ওইটাকে আমরা আরও বেশিভাবে আরও ডিপ লোকের কাছে দিতে চাই। আচ্ছা আচ্ছা। অনেক সময় ওরা বিভিন্ন অনুষ্ঠানে প্রথম যেতে একটু বোরিং ফিল করে, ওরা একবার দুবার যাওয়ার পর ওরা ইন্টারেস্ট ফিল করে যে এই প্রোগ্রামগুলো তো ভালোই। আপনি ধর্মীয় উৎসবের কথা বলছিলেন। হ্যাঁ, বিশেষ করে এখন যেমন ইংল্যান্ডের ব্যাপারটা আমি আগে বলছি, ইংল্যান্ডের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে আমরা অনেক বেশি বাংলাদেশি, আমাদের আগে যারা ছিলেন তারা প্রচুর পরিশ্রম করছে ওখানে, যাতে হয়তো আমাদের এখন আমরা ইংল্যান্ডের মাঠেও যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি আমরা। এটা ইজি, একটা মুসলমান যে কোনো রাস্তাঘাটে বা কর্নারে পার্কে নামাজ পড়তে ইজি ব্যাপার হয়ে গেছে।
ফ্রান্সে, পর্তুগালে? হ্যাঁ, না ইংল্যান্ডে। ইংল্যান্ডে, আচ্ছা। যেটা পর্তুগালে বা সুইজারল্যান্ডে বা ফ্রান্সে এখন এতটা সহজ হয় না। সহজ হয় না। আচ্ছা আচ্ছা, এটা সহজ করার জন্য আপনাদের কোনো উদ্যোগ কি আছে? হ্যাঁ, ওই কমিউনিটিটা ডে বাই ডে বাড়ে, তো ওইটা ডে বাই বাড়তেছে। আমরা একবার দুবার করতে করতে ওরা ইউজ টু হয়ে যায়। তখন এখন ওরা জানে যে ঈদ মানে আমরা বাইরে নামাজ পড়বো। আগে প্রথম দেখা দেখতো কী হচ্ছে, কী করতেছে, ওরা বুঝতো না। এখন যেহেতু নিউজে আসে, ওদের মানে ন্যাশনাল নিউজগুলোতে আসে, আমরা চেষ্টা করি ওদেরকে ইনভাইট করার বিভিন্ন সাংবাদিক, ওরাও যেন জানে আমাদের কালচারটা কী, মানে ওরা অ্যাকসেপ্ট করতে পারে সহজে। যেমন আগে আমরা শুক্রবারে অনেক সময় পাঞ্জাবি পরে বা স্যান্ডেল পরে মসজিদে যাইতে একটু রাস্তাঘাটে লজ্জা পেতাম, অনেকে পেতাম, আমি হয়তো কখনো পেতাম না, লজ্জা পেতাম। এখন এটা ইজি হয়ে গেছে। আপনি 2008 থেকে 2020 সাল পর্যন্ত সুইজারল্যান্ডে ছিলেন, এরপর 2020-এ আবার চলে আসলেন যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে আসার কারণটা কি ছিল তখন? যুক্তরাজ্যে আসার কারণটা বেশি পার্সোনাল। প্রথমত আমার মেয়ে, ও ইংলিশটা পড়তে যাচ্ছিলো, তারপরে আবার একটু ব্রেক্সিটের কথা শুনতেছিলাম, এই জন্য একটু আগে চলে আসছিলাম আর কি। চলে আসে ওকে মূলত মেয়ের পড়ালেখার করার জন্য, আর এইটাই মূল কারণ। তারপরে কিন্তু আমিও সুইজারল্যান্ডের কমিউনিটি এত ছোট, আমার নিজের কাছে বোরিং লাগতেছিল একটু। আচ্ছা আচ্ছা, আমি সবসময় লোকজন দিয়ে থাকতে পছন্দ করি। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটাই মেয়ে। একটাই মেয়ে। এখন সে কি করে? এখন সে ইউসিএল-এ মাস্টার্স করতেছে আর কি। আচ্ছা, কম্পিউটার লেকচার ইংলিশের উপরে সে মাস্টার্স করতেছে। যুক্তরাজ্যে এসে তো আবার ব্যবসা শুরু করলেন? হ্যাঁ, আমি যুক্তরাজ্যে ব্যবসা করতেছি। এখানকার ব্যবসা সম্পর্কে একটু জানতে আমি চাই। এখানে আমার আসলে একটা ছোটো আকারে একটা ফ্যাক্টরি আছে, প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি। আচ্ছা, মানে টি শার্ট প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি। আমি মূলত লোগো প্রিন্টিং করে বিভিন্ন কোম্পানির ইউনিফর্মগুলো সাপ্লাই দিই। আমি প্রিন্ট করে সাপ্লাই দিই। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কারা কাজ করে? এই প্রতিষ্ঠানে আমরা ফ্যামিলি 3 জনে কাজ করি। আচ্ছা, আমি, আমার মেয়ে, ওর টেকনিক্যাল কাজগুলো করে বেশি। আর আমাদের ডিজাইন কি আপনি নিজেই করেন? না, ডিজাইন টিম আছে আমার বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ডিজাইন টিম আছে বাংলাদেশে, কিছুটা আমরা নিজেরাও করি। অনেক সময় কাস্টমার ডিজাইন দেয়, যেও না থাকে ডিজাইনটা বাংলাদেশে করি। আবার আমার ইউকেতেও কিছু ডিজাইন টিম আছে, ওদেরকে ইমার্জেন্সিগুলো ওদের করে, বাঙালি আছে, পাকিস্তানি আছে। আর কিছু কিছু ডিজাইন আমি নিজেও করে শিখে গেছি করতে করতে আর কি, আমার মেয়েও পারে। তো বেশিরভাগ সময় আমরা ডিজাইনটা মানে থার্ড পার্টিতে করাইনি আর কি, আমার টিম দিয়ে করাইনি। আর ফিজিক্যাল কাজটা যখন ডিপেন্ড করতে অর্ডারের উপর, বেশি থাকলে আমার কিছু শেখানোর লোক আছে, পার্ট টাইম জব করে। আসলে এখানে তো মানে সপ্তাহে 2-3 দিন আসে কাজ করার কাছে লোক আছে, আসে আর কি, রোটেশনে আসে আর কি। আচ্ছা, আপনি দীর্ঘদিন ইউরোপে আছেন, আপনার কাছে 3টা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যারা শ্রমিক ভিসায় যেতে চান, যারা চাকরি করতে যেতে চান এবং পড়ালেখা করতে যেতে চান, এই যে 3টা ধাপ কতটা সহজ বাংলাদেশিদের জন্য যাওয়াটা, এবং কি কি প্রক্রিয়ায় তারা যাবে? আমি প্রথমে একটু শ্রমিক ভিসায় যারা যেতে চান তাদের বিষয়টা একটু জানতে চাই। যে কোনো ওয়ার্ক পারমিট, শ্রমিক ভিসা মানে আপনি ওয়ার্ক পারমিট যায়, ওয়ার্ক পারমিটে যেতে পারে, আপনি শ্রমিকও যেতে পারে, মানে একজন স্কিল ওয়ার্কারও যেতে পারে। তো এটা এখন আমাদের লাস্ট কিছুদিন সবচেয়ে বেশি গেছে পর্তুগালে, ইংল্যান্ডে। পর্তুগালের ব্যাপারটা এক ধরনের, ইংল্যান্ডের ব্যাপারটা আরেক ধরনের। পর্তুগালে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে লিগেল হওয়াটা খুবই ইজি। যেমন আমি নিজে এই ওয়ার্ক পারমিট বিষয়ে আমি প্রথম মানে বাংলাদেশ। এর আগে মানে আমার জানা মতে কোনো বাংলাদেশি ইন্ডিয়ানরা গেছে, ওদের কাছ থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম। প্রথম নিয়েছিলাম আমার এক ছোটো ভাইকে অ্যাজ এ কিচেন শেফ হিসাবে দিয়েছিলাম আমার রেস্টুরেন্টের জন্য। তারপর আমি আমার আরেকটা ভাই এবং কাজিনকে নেই, ওখান থেকে আমরা বললাম না, আমরা ইনফরমেশন শেয়ার করতাম, সবাইকে করতে অনেকেই গেছে। এখন যারা যেতে চায় তাদের জন্য চ্যালেঞ্জগুলো কি? এখন যারা যেতে চায় ওয়ার্ক পারমিটে গেলে চ্যালেঞ্জ একটু কম আছে, কারণ একটা পর্যায়ে আপনি 3 বছর পরে আপনি ওখানকার লিগ্যালিটি পেয়ে যাবেন আর কি, পার্মানেন্ট রেসিডেন্টটা পেয়ে যাবেন আর কি। আর রেসিডেন্টের আগে তো 5 বছর পরে আপনাকে 5 বছর বা 6 বছর পাসপোর্ট দিত। পাসপোর্ট দেওয়ার পর তো আপনি মোটামুটি ওয়ার্ল্ড আপনার হাতের মুঠোর ভিতরে পেলে বোঝা যায় আসলে এটা কী পেয়েছি, না পাওয়ার পর্যন্ত বোঝা যায় না। আচ্ছা, আসলে গুরুত্ব আছে। নাগরিকত্ব পাওয়া কতটা সহজ? নাগরিকত্ব পাওয়া কতটা সহজ? পর্তুগালে অনেকটা ইজি ছিল, এখন একটু কঠিন করতেছে ওরা। সহজ কোন দেশে ইউরোপের? মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন পাই, অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমি যখন পাই, আমাদের সময় আমার মোর দেন 11 ইয়ার রাখছিল, 12 ইয়ারের মতো রাখছিল। 11 বছর। 10 বছর পরে অ্যাপ্লাই, তারপর 1.5 লাগছে এটা হাতে পেতে। এখন কতটা সহজ? লাস্ট পর্যন্ত 5 বছর ছিল, এখনো আবার 10 বছর করতেছে ওরা, মানে বা করে ফেলেছে অলরেডি 10 বছর। আচ্ছা আচ্ছা, আগে কি পর্তুগালে নাকি ইউরোপের? পর্তুগালে ন্যাশনালিটি ব্যাপারটা যার দেশের
নিয়ম একটু ভিন্ন থাকে, কাছাকাছি থাকলেও ওদের নিজস্ব কিছু পলিসি থাকে। আচ্ছা আচ্ছা, আর স্টুডেন্ট ভিসায় যারা যেতে চায়? স্টুডেন্ট বিষয়ে যেতে গেলে তো আপনি স্টুডেন্ট যাবেন, তারপর যদি কোনো কাজের অফার পান আপনি কনভার্ট করতে পারবেন। স্টুডেন্ট বিষয়ে বেশিরভাগই ওরা ট্রাই করে। আইএলটিএস এর কি, আইএলটিএস ছাড়া কি যাওয়া যায়? এটা আইএলটিএস শুধু ইংল্যান্ডের ব্যাপারে বা অন্যদের, পর্তুগালে আইএলটিএস লাগে না, অনেক জায়গায় লাগে, অনেক জায়গায় লাগে না, ডিপেন্ড বা করে। স্কলারশিপ ছাড়া যদি কেউ যেতে চায়? স্কলারশিপ ছাড়া তো অনেকে, বেশিরভাগ স্কলারশিপ ছাড়া যায়। এটা কিভাবে যাওয়ার নিয়মটা? এটা এখন তো অনলাইনেই সব করেছে। আগে তো আমরা ওই প্রথম দিকে আমরা যখন মানুষকে হেল্প করতাম, ইউনিভার্সিটি যেতাম, ফর্ম আনতাম, পাঠিয়ে দিতাম বাই পোস্টে, বা ওদেরকে যোগাযোগ করে দিতাম। এখন আর মানে ফেস টু ফেস কোনো সিস্টেম নাই, এখন সব অনলাইনে। এখানে অনেক ইগুলোও আছে, এজেন্সিও আছে, এখন অনেক ইজি আমি মনে করি। হয়তো টাকার পরিমাণ বেশি রাখতে পারে, ওটা আলাদা জিনিস, কিন্তু প্রসেসটা অনেক ইজি। মানে পর্তুগাল ছাড়া যদি ফ্রান্স বা সুইজারল্যান্ডে যেতে চাই? পর্তুগালের চাইতে এখন ইংল্যান্ডে তো আছে, সবাই জানে। জার্মানি, হল্যান্ডে অনেক ইজি, এবং ওদের যদি ওদের ভাষায় ল্যাঙ্গুয়েজে পড়ে ওদের টিউশন ফি নাই, আর যদি ইংলিশে পড়ে টিউশন ফি থাকলেও ইংল্যান্ডে ব্রিটেন সাথে অনেক কম। পড়ালেখার খরচ কেমন বা জীবনযাত্রার মান কেমন পর্তুগালে? এটা পড়ালেখার ডিপেন্ড করতে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওটার উপর উঠানামা করে। তবে ব্রিটেনের চাইতে জার্মানিতে বা ফ্রান্সে একটু কম, সুইজারল্যান্ডে আবার একটু বেশি। ডিপেন্ড করতে আসলে ওই দেশের অর্থনৈতিক মানে ইসের উপর, আর মানে ইকোনমিক মানে গ্রোথের উপর নির্ভর করতে খরচটা। আর দ্বিতীয়, জার্মানিতে আসলে পড়াশোনাটা ফ্রি, তো এবং আপনি যদি এখনও জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে চান, বেশি হচ্ছে আপনি ফ্রি পড়তে পারবেন। আচ্ছা, যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানে তাহলে ওই ইংলিশের উপর দিতে হয় আর কি। তাও ইংল্যান্ডের মতো অতটা না। জার্মানি যাওয়া কতটা সহজ? আমি তো মনে হয় আপনার যদি স্কিল থাকে, আপনার যদি পেপার থাকে, ইজি, কারণ ওদের দেওয়ার জন্য এমপিসি বসে আছে। কি কি পেপার লাগে এখানে? ওইখানে মেইন লাগে আপনার কোয়ালিফিকেশন, তারপর আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা লাগে। আপনি যে পড়তে পারবেন, এ ধরনের পড়তে পারে, সেদিন ইকোনমিক অ্যাবিলিটি আপনার আছে, এটা প্রুভ করতে হবে। আপনি পড়ার যোগ্য সেরকম স্টুডেন্টকে, এটা হলো মেইন। বাকি কি পরিমাণ টাকা লাগে বাংলাদেশি টাকা, আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি। যেমন জার্মানিতে গেলে হয়তো আপনি 10,000 পাউন্ড, 10,000 ইউরোর ভিতরেই চলে যেতে পারবেন। জার্মানি যেটা ইংল্যান্ডে সেটা 20 থেকে মানে 15,000 পাউন্ড বা 18,000 পাউন্ড লেগে যায়, যেটা অনেক বেশি আর কি। আমার মতো যারা সাংবাদিকতা পেশায় আছে, তারা যদি বিদেশে যেতে চায়, ইউরোপে যেতে চায়, কোন দেশ তাদের জন্য যাওয়াটা ইজি হবে? ডিপেন্ড করতে আপনি কোন, আপনার এই এরিয়াটা তো অ্যাভেলেবল এরিয়া না। আপনাকে যদি জব নিয়ে যান, তাহলে দেখবেন আপনি জব আপনাকে অফার করতেছে কিনা, আপনার জবটা অফার করতেছে না। যদি আপনাকে জব অফার করে, আপনার জন্য ইউরোপের প্রত্যেকটা দেশই ভালো। হয়তো একটু 19-20 আছে, এতটা ডিফারেন্স না। হয়তো বেতনের কিছু রকম ফ্যাসিলিটির দিক দিয়ে, অন্যান্য দিক দিয়ে, আপনি যদি ইউরোপে যে কোনো দেশে প্রফেশনাল জব নিয়ে ভিসা নিয়ে যেতে পারেন, আমি মনে করি সেটা ভালো। এই যারা সাংবাদিকতায় কাজ করে, এই সাংবাদিকতার এই প্রফেশন কি সব দেশে কাজে লাগে? অনেকে তো আসে, কিন্তু একটু কম, সংখ্যায় কম। যেগুলো যেমন ইঞ্জিনিয়ারিং সাইড বা টিচিং সাইড, তারপরে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাইডগুলো, যেগুলো একটু বেশি অ্যাবিলিটি, বেশি চান্স থাকলেও, এবং সায়েন্সের কিছু সাবজেক্টগুলো আছে, চান্স বেশি থাকলে সাংবাদিকতা চান্সে আমার মনে হয় মানে একটু কম, আমার ধারণা কম আর কি। ব্যাপারে কোন বিষয়ে অভিজ্ঞদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়? এখন তো কম্পিউটার সায়েন্স প্লাস ফিনান্স, তারপরে আপনি টিচিং, এরপরে এগুলো বেশি মানে কাজ অ্যাভেলেবল, মানে বেশি জরুরি। ল্যাবের কাজগুলো খুব, যারা ল্যাবের সায়েন্টিস্ট, তাদেরও খুব ডিমান্ড আছে। আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু রাজনীতিতে ফিরতে চাই। আপনি যুক্তরাজ্য বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক। ইউরোপে কৃষক দলের কাজ কি? আসলে কৃষক দলের কাজ সারা ওয়ার্ল্ড ব্যাপী। আমাদের যেহেতু দেশের 80% লোক কৃষক, আমাদের কৃষিকে যদি আমরা উন্নত করতে না পারি, আমাদের দেশ উন্নত হবে না। এই জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উপর জোর দিয়েছিলেন, খাল কেটেছিলেন, একটা ক্ষেতে 2 থেকে 3টা ফসল ফলানোর স্বপ্ন দেখিয়েছিলেন। সেই পথে আমরা হাঁটছি। এই জন্য কৃষক দলের হয়তো কিছু কাজ আমরা করতে পারি বিদেশ থেকে, যে আমরা কৃষির উপর যেগুলো ইনফরমেশনগুলো বা কৃষি মেশিনারি যেগুলো আছে, এগুলো আমরা বিভিন্ন সময় ইনফরমেশন দিয়ে থাকি।
কৃষিখাতে আপনাদের অবদান কি? এর চাইতে দ্বিতীয় অবদান হচ্ছে আসলে এটা একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম। এটাকে সংগঠিত করা। যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, এখানে অনেকেই আছে, যেহেতু সবাইকে তো আর বিএনপিতে জায়গা দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের এখানে যেমন কৃষক দল আছে, যেমন শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, ওরকম অনেক জায়গায় কর্মীদেরকে বেঁধে রাখা। বা বিদেশে যারা রাজনীতি করেন, আসলে বিদেশে রাজনীতি করার দরকারটা কি? এটা আসলে মনের দরকার বেশিরভাগই। ওইরকম যে খুব যে দরকার আছে তাও না, আবার দরকার আছে। কারণ আমরা গত ফ্যাসিস্টের 17 বছরে আমরা তো অনেক আন্দোলন করেছি। আমাদের জন্য একসময় শেখ হাসিনা মানে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য 3 বার চিন্তা করতো, কোথায় যাব, কোথায় উঠবো। এটা আমরা করতে পেরেছিলাম। আচ্ছা, আমরা প্রায়শ দেখি যে ধরেন সরকারি দলে থাকলে বিরোধী দলীয় নেতা কোন একটা দেশে গেলে দেখা যায় আন্দোলন সংগ্রাম হয়, আবার সরকারি দলের নেতা গেলে বিরোধী দলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেন, মানববন্ধন করেন, ব্যারিকেড দেন। এই যে বিদেশে পাল্টাপাল্টি যে কর্মসূচিগুলো হয়, এগুলোকে বিদেশের মানুষ ভালোভাবে নেয়? আসলে যে কোনো পাল্টাপাল্টি কোনো কিছু থেকে ভালোভাবে নেয় না, আমার নিজেরও নিই না, কিন্তু কোনো সময় হয়ে যায়। যেহেতু রাজনীতির একটা দেশের সুনাম নষ্ট হয় না? কিছুটা ক্ষেত্রে হয়তো বা হয়, মানে আমি অতটা মনে করি না, কারণ শুধু তো আমরা করি না, অন্য দেশে করে। যেমন আমরা অন্য দেশের মানুষরা কেটে হাসাহাসি করে না? না 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 আমি জানি যে ওরা তো এখন জানে যে আমাদের যে ক্রাইসিসটা ছিল, আসলে আগে তো এতটা হতো না, হয়তো কিছুটা হতো মাঝে মাঝে এয়ারপোর্টে বা কিছু একটা হতো। পরের দিকে আমরা খুব সোচ্চার ছিলাম, আমরা প্রতিটা দেশেই করতাম। আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানে যতগুলো দেশে আমাদের সাবেক ইউপি সভাপতি মালিক ভাইয়ের নেতৃত্বে এবং বর্তমান উনি সংসদ সদস্য, আমি তাকে অভিনন্দন জানাই। আমাদের সেক্রেটারি সাহেব হয়েছেন সংসদ সদস্য, তাকেও অভিনন্দন জানাচ্ছি। আমি খুব হ্যাপি ফর দেম। তাদের সৌভাগ্য হয়েছে তাদের আশেপাশে থেকে তাদের সঙ্গে রাজনীতি করার। উনি আমাদেরকে আসলে স্পিডটা দিয়েছেন যে যেখানে হাসি সেখানে আন্দোলন। এতে হয়তো বাইরে থেকে মনে হতে পারে যে হাসাহাসি করতে, আসলে না। বাইরে থেকে আমাদেরকে সাবাসী দিয়েছে, হ্যাঁ তোমরা দেশের জন্য করতেছো, তোমরা এত দূরে এসেও তোমার দেশকে ভুলো নাই, তোমার দেশের জন্য ফিল করো। আসলে আমরা দেশকে অনেক ফিল করি, দেশকে ভালোবাসার থেকে, দেশকে ফিল করার থেকে আমরা এইগুলো করি। আসলে আমাদের যখন মানে পার্সোনাল বেনিফিট তো কিছুই নাই, বরং তো অর্থনৈতিকভাবে আমরা নিজের সব পকেটের পয়সা দিয়েই করি। আপনার দলের চেয়ারম্যান দীর্ঘ সময় যুক্তরাজ্যে ছিলেন, তার সাথে কি কখনো দেখা হয়েছে? আমার অনেকবার দেখা হয়েছে, বিশেষ করে প্রোগ্রামগুলোতে দেখা হয়েছে। আর উনি পাঁচ আগস্ট থেকে অনেকগুলো রেকর্ডিং করতেন, মাঝে মাঝে রেকর্ডিংয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর কি। বাসায় আমার দেখা হয় না, অনুষ্ঠানগুলোতে যখন যেতেন দেখা হয়েছে এবং রেকর্ডিংয়ের সময় দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, উনি যখন আপনাদের বাঙালি বা বাংলাদেশি বা বিএনপির রাজনৈতিক নেতাদের সাথে যখন কথা বলতেন, আপনাদের কি নির্দেশনা দিতেন তখন? অনেক ধরনের নির্দেশনা দিত, বিশেষ করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলতো, আর দেশের জন্য কাজ করা বলতো। আর যাদের আরেকটা জিনিস বলতো, যদি রাজনীতি করতে দেশে যাও, পারলে দেশে চলে যাও। এটা আমাদেরকে উৎসাহিত করছে, যদি রাজনীতি ভালোভাবে করতে দেশে চলে যাওয়ার জন্য বলছে, আর ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে। এটাই বেশি বলতো আর কি। বাংলাদেশে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, দেখা যায় একই দলের নেতাকর্মীদের মধ্যে অনেক বিভেদ দ্বন্দ্ব থাকে। যুক্তরাজ্য বা ইউরোপের বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই ধরনের কোনো বিরোধ বা বিভেদ আছে কিনা? রাজনীতি একটা কম্পিটিশন জায়গা, তো এখানে বিরোধ কিছু থাকবেই, তো কমার বেশি আছে। তো আমাদের একটা বিরোধ আমি মনে করি সহনশীল পর্যায়ে ছিল। আমরা বিরোধিতা করলেও এক টেবিলে বসতাম, একই সঙ্গে খেতাম, একই সঙ্গে প্রোগ্রাম করতাম। আমরা আমাদের তারা তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারপারসন কোনো প্রোগ্রাম করতো, আমরা মোর দেন 1000 পিপল একটা হলে যেতাম, কই আমাদের তেমন সমস্যা হয় না। হ্যাঁ, আগে বসায় নিয়ে পিছিয়ে বসায় নিয়ে একটু কিছুটা কথা হয়েছে বা একটু আওয়াজ হয়েছে, বাট নট টু মাচ। বিদেশে রাজনীতি করলে কি বিশেষ কোনো সুবিধা পাওয়া যায়? সুবিধা বলতে কি বলবো, সুবিধা বলতে নিজের কাজ বাদ দিয়ে নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করতে হয়। আচ্ছা, এরকম অনেকে বলেন যে সারা বছর দেশে আন্দোলন সংগ্রাম নির্যাতন জেল খেটে দেশের যে নেতারা এই নির্যাতন সহ্য করছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এসে নমিনেশন পাচ্ছে, সংসদ সদস্য হচ্ছে, সুবিধা ভোগ করছে, এরকম একটা অভিযোগও পাওয়া যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি তো দেখি না, খুব মানে অনেক সংসদ সদস্য মানে নমিনেশন দিয়েছে এই লাস্ট নির্বাচনে, 2 জনকে দিয়েছে।
এবং এদের এবং অবদান বিগত আমলে আমরা দেখেছি সিলেটের মেয়র হঠাৎ করে এসে মেয়র হয়ে গেলেন, কিন্তু আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যে সেখানে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থীরাও ছিলেন। একজন প্রবাস থেকে আসলেন, তাকে নমিনেশন দিলেন, তিনি মেয়র হয়ে গেলেন। এইটা এখন তো সব দলের মধ্যে আমরা দেখতে সব দলের পাচ্ছি। মধ্যে আছে। এটা আসলে আমি মনে করি যে আমাদের এইবার যে দুজনকে দিয়েছেন এনারা যোগ্য ছিলেন, ওনারা সেই পরিমাণ পরিশ্রম করেছেন। দেশের থেকে জেল খাটে না, কিন্তু ওনাদের বাড়িঘর পড়াই দিচ্ছেন। ওনারা বাইরে কথা বলতো, উনি দেশে আসতে পারেন না। ওনাদের দেশে আসতো, ওনাদেরকে গুম করে দিত। তো ওনারা তো জীবনে রিস্ক নিচ্ছে, বহু ছেলেমেয়ে রিস্ক নিচ্ছে, নিজেদের প্রপার্টি যা করছিল সব বেদখল হয়ে গেছিলো। আমাদের অবদানও ছোটো করে দেখার মতো কিছু নাই। আমরা তো এখানে আমরা অনেকে দেশে আসতে পারি নাই, শুধু যে মালেক ভাই বা আমাদের কোস্তার বা আমাদের অনেকে দেশে আসতে পারেনি। যারা আমরা সামনে থাকতাম তাদেরকে দেশে আসা একটু কষ্ট করেছিল। যদিও আমি আসতে পেরেছিলাম, কারণ হয়তো আমি ওইভাবে স্ট্রিম ছিলাম। আর আমার যে পাবনাতে যারা রাজনীতি করতো, আওয়ামী লীগ রাজনীতি করতো, ওরা হয়তো ওইভাবে মানে জেলাসিটা করে নাই। কারণ নর্মালি করে হচ্ছে আমি ইউকেতে হয়তো কোনো একটা ভালো মানে বক্তব্য দিচ্ছি বা কিছু করতেছি, এলাকাতে কমপ্লেন করে দিত। কারণ আমাকে তো আমার পাবনার লোকে চেনে। তো হয়তো আমার পাবনার লোক, পাবনার যারা আমি রাজনীতি করতো, আমার বন্ধুবান্ধব যারা রাজনীতি করতো, তারা ওইভাবে সিরিয়াস ওইভাবে জেলাসি নেয় না, তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিয়েছে। এই জন্য হয়তো আমার ব্যক্তিগত অনেকে দেশে যেতে পারে না, দেশে আসতে পারে নাই। এটা আমরা তো মনে করেন যে আমরা নিজেরা অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। রাজনীতির জন্য আপনি দেশ ছেড়েছিলেন, এবার নির্বাচনের জন্য দেশে আসলেন। দেশেই কি থেকে যাবেন নাকি আবার যুক্তরাজ্যে ফেরত যাবেন? আপনার দল ক্ষমতায় আসলো। আসলে মানে বিদেশ যাওয়ার পর থেকে চিন্তা করি দেশে যে সেটেল হব, এটা আসলে স্বপ্ন থেকে যাবে হয়তো বা। কারণ এটা একবার বাইরে চলে গেলে তারপরে যদি আপনি সেটেল হয়ে যান, আবার দেশে ব্যাক করাটা খুব বেশি ইজি না। কারণ আমি ব্যাক করতে চাইলে আমার মেয়ে করবে না, আমার মেয়ে চলতে চাইলে আমার ওয়াইফ করবে না। বিভিন্ন কারণে আসলে আমাদের হয়ে ওঠে না। অনেক চেষ্টা করছে, বেশিরভাগই দেশের থেকে আবার ফেরত গেছে। তো আমাদের এই ধরনের আপাতত কোনো চিন্তাভাবনা নাই। আর দেশে তো আমরা তো আসলে রাজনীতিতে কোনো ফয়দা আশা করি না যে আমার দল ক্ষমতায় আসছে আমি দেশে চলে আসবো। আমার দেশকে আমি হ্যাপি, এর চাইতে বেশি কিছু না। হয়তো এখন এয়ারপোর্টে আসলে আমার যানটা দুক করবে না, এটাই আর কি। আচ্ছা, দীর্ঘদিন রাজনীতি করার পর মানুষের একটা স্বপ্ন থাকে সবশেষ মেম্বার অফ দ্য পার্লামেন্ট বা সংসদ সদস্য হওয়ার। আপনার কি সেরকম কোনো ইচ্ছে আছে? আমার না, স্বপ্ন জেনে তা না, কিন্তু আমি ইচ্ছাটাকে কিছু করবো। আমার তো ওইরকম প্ল্যান করতে হবে। এখনও আমি উপরে জানি, যেহেতু আমার মেয়ে এখনও স্টাডি করতেছে, হয়তো মেয়ের বিয়ে হয়ে গেলে আমরা ফ্রি হলে তখন যদি দেশে আসে যদি কাজ করি, কারণ আমি যদি দেশের কোনো কিছু হতে চাই, ইভেন একটা মেম্বার অফ মানে ইউনিয়নের মেম্বার হতে চাই, বা ইউনিয়নের চেয়ারম্যান হতে, বা পৌরসভা হতে চাই, বা উপজেলা হতে, আমাকে সেখানে কাজ করতে হবে। আমার তো দেশের মানুষের জন্য কাজ করতে হবে। হয়তো আমাকে চেনে অনেকে চেনে, অনেকে চেনে না, কিন্তু আমি তো ওই পর্যায়ে কাজ এখনো শুরু করি নাই। হয়তো শুরু করলে তখন হয়তো বলতে পারবো যে এখন তো আপনার জন্য কাজ করা সহজ হবে, যেহেতু দল ক্ষমতায়, ওই রকম বাধা বিপত্তি আসবে না। আপনি পাবনা 5 আসনের বাসিন্দা, এবং নির্বাচন করলে হয়তো বা পাবনা 5 আসন থেকেই করবেন। না, আমি পার্লামেন্টের স্বপ্ন দেখি না, বা নির্বাচনের কথাই ভাবছি। যদি কখনো আমি রাজনীতিতে সক্রিয় হই আবার দেশে এসে, হয়তো তখন দেখবো যে আমার পজিশনটা কোথায় নিয়ে গেলে আমি নিজেকে ফিট করতে পারবো। বুঝতে পারছেন? আমি এখন ওইভাবে ভাবিনি। যদি আমি আসি তখন দেখবো আমার অবস্থানটা কতটুকু আগালো, আমি কতটুকু অবস্থান তৈরি করতে পারলাম, আমি কোন জায়গায় ফিরতে, তখন হয়তো ওই সময়তে চাবো আমি এটা দাও আমাকে। তখন দল সিদ্ধান্ত নেবে আমাকে দিবে কিনা, আমাকে যোগ্য মনে করে কিনা। যারা আসলে প্রবাসে থাকেন তাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা বিমানবন্দরে দেখা যায়। আসার পথে এবং যাওয়ার পথে নানান রকম হয়রানির শিকার হতে হয়। নতুন বিমানমন্ত্রীর কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? নতুন বিমানবন্দরের কাছে প্রথম প্রত্যাশা, বাংলাদেশের বিমানের যে অ্যাবিলিটি আছে, বাংলাদেশের বিমানবন্দরের যে কর্মচারীগুলো আছে, এরা যেন তাদের কাজটা ঠিকমতো করে। আর সবচেয়ে বড় টিকিটের ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা। একই টিকিট মানে আমরা যে টাকা দিয়ে কাটি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক কম টাকা দিয়ে কাটে। কারণ এখানে বিমানের প্রত্যেকটা বিমানের টিকিটের একটা সিন্ডিকেট আছে, স্ট্রং সিন্ডিকেট। এইটা খুব তাড়াতাড়ি ভাঙা উচিত। আর এয়ারপোর্টটাকে সেবামূলক করা উচিত। আমাদেরকে যেন ইমান মনে না করে যে মক্কেলাইছে, এদেরকে ধরো, এদেরকে ফাঁসাও। এই যে একটা মেন্টালিটি বাংলাদেশ এয়ারপোর্টের অলমোস্ট সবার, এখান থেকে যদি বের করে আনতে পারে আমাদের আর কোনো সমস্যা থাকবে না।
টিকিটের দাম বাড়ার অন্যতম কারণ কি? সিন্ডিকেট, এটা এটা কিছুই না, ওরা টিকিটটাকে কোনোভাবে মেকানিজম করে ওরা টিকিটটাকে বাড়ায় রাখে। এই সিন্ডিকেটে কারা জড়িত থাকে বলে আপনার মনে হয়? এটা তো আপনাদের ভালো জানার কথা। আমি জানি কিছু কিছু বড় বড় ব্যবসায়ী আছে, যা পেপার পত্রিকা যা অতটুকু জানি। আমরা তো আসলে এভাবে আমরা তো পয়সা টিকিট কাটে চলে, যখন দরকার তখন তো আমরা 200 কম 200 বেশি দেখি না, চলে আসতেই হয়। যারা প্রবাসে যেতে চান তাদের আরেকটা অসুবিধা হচ্ছে দালালের দৌরত্ব, হয়রানির শিকার হয়, টাকা দেয়, টাকা দেখা যায় যে টাকা নিয়ে তারা পালিয়ে যায়, খোঁজ পাওয়া যায় না। আবার হচ্ছে বিদেশে যাওয়ার পরেও দেখা যায় যে কিছু খুঁজে পাচ্ছে না, কোথায় আসছে, কাজ খুঁজে পাচ্ছে না। তো এখানে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকে, আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও তো একটা বড় ভূমিকা এখানে থাকে। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন বা মন্ত্রী যিনি, তার কাছে আপনার প্রত্যাশা কি? প্রবাসী মন্ত্রণালয়ের কাছে প্রথম দায়িত্ব, যারা বিশেষ করে ওয়ার্ক পারমিটে যায়, বিদেশগুলোতে যায়, এদেরকে এই ধরনের হয়রানিতে বেশি পড়তে হয়। ইউরোপে যে হয় না, তাদের পার্সেন্টেজ কম। চাইবো যে তারা যেন ইনশিওর করে যে তারা ন্যায্য টাকা দিয়ে, মানে যে পরিমাণ টাকা দেওয়া উচিত সেই পরিমাণ দিচ্ছে কি না। এখন যাইতে খরচ হয় মনে করেন যে 1.5 লাখ টাকা, আপনি 7 লাখ টাকা নিলেন, এটা তো অস্বাভাবিক। 1.5 লাখ টাকাতে আপনি 50,000 টাকা বেশি নিতেই পারেন, 60,000 টাকা বেশি নিতেই পারেন। এগুলো প্রবাসী মন্ত্রণালয় এবং দেশের যে অভ্যন্তরীণ যে এগুলো আছে, মানে ইউনিটগুলো আছে, এদেরও দেখা উচিত। আইনের শাসনটা হলে পরে কারো যদি ভয় থাকে যে আমি ফ্রড করে বেশি টাকা নিলে আমার শাস্তি হবে, এটা নিশ্চিত করলে অনেক কিছু কমে যাবে। আসলে ব্যাপারটা ওইরকম হয়েছে যে আমাদের আসলে মানে কেউ কাউকে মানি না, যে জন্য এটা মনিটরিং নাই। আমি চাইবো যে প্রবাসী মন্ত্রণালয়ের যার দায়িত্ব আছে তারা প্রবাসের শুধু যাওয়ার ব্যাপারটাও দেখবে এবং যাওয়ার পরে তাদের যে সমস্যাগুলো সেগুলো দেখবে। বিশেষ করে এমবিসিগুলোতে যারা চাকরি করে তাদের নিজেকে একজন একটা পিওন একটা নিজেকে প্রাইম মিনিস্টার মনে করে। তো বিশেষ এগুলো দেখা উচিত। তারা তো আসলে আমাদের সেবা করার জন্য আছে বা আমাদের বিজনেস বাড়ানোর জন্য আছে, কিন্তু তারা এই কাজ করে না। তারা অন্য কাজ নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে ভালো ভালো মিটিং টিটিং নিয়ে ব্যস্ত। আর আমাদের মানে প্রবাসীরা গেলে পরে যতটুকু কম কাজ করে, একটা দিনে যতটুকু সে পারে তার চেয়ে কম কাজ করে, যাতে ভিড়টা লেগে থাকে। আপনাদের যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই সংসদ সদস্য হয়েছেন, আইন প্রণেতা। তাদের সাথে আপনার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। এই সমস্যাগুলো সমাধানে আপনি কি তাদের প্রেশার ক্রিয়েট করবেন কিনা যে দ্রুত যেন তারা এই সমস্যাগুলো সমাধান করেন, এবং মন্ত্রীর দায়িত্বে যারা থাকবেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন ওনারা? কারণ সংসদ সদস্যদের তো একটা বড় ভূমিকাও থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য। ফার্স্ট অফ অল আমাদের যে যজন সংসদ রয়েছেন এনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে না, ওনারা নিজের থেকে করবেন। কেন ওনারা নিজেরাই তো ভুক্তভোগী। নিজের ভুক্তভোগী আমাদের উনি বলেও আসছেন যে আমরা যদি পারি আমরা এগুলো করবো, প্রথমে করবো। তারপর অনেক কিছু আছে ওনারা করবেন আমাদের। তারপর আমাদের সাথে যোগাযোগ তো আছে, কথা হলে আমাদের যদি আরও কিছু থাকে যেগুলো হচ্ছে না আমাদের ওনাকে রিমাইন্ড করবো, এটা করতে পারি, সে অ্যাক্সেসটা আমাদের আছে, অনেকেরই আছে। আচ্ছা আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, দীর্ঘ প্রবাস জীবন, তো আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি একটা সুন্দর এবং সুস্থ এবং ন্যায়সঙ্গত ন্যায়পরায়ণ বাংলাদেশ প্রত্যাশা করি। জনাব জহুরুল ইসলাম মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, প্রবাসের গল্প আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।